দেখো, আজকে সবথেকে বড় প্রশ্ন এটাই ছিল দেবস্মিতা, যেটা তুমি বললে কি যাদের নাম বাদ গেছিল অ্যাডজুডিকেশনে তারা আপিল করবেন ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল কবে অর্ডার দেবে এবং তারা কি এই ভোটে অংশ নিতে পারবেন কি পারবেন না। এর আগে যখন দুবার হিয়ারিং হয়েছিল তখন আমরা একটা সুপ্রিম কোর্ট থেকে ইঙ্গিত পেয়েছিলাম কি তারা হয়তো খুব সম্ভবত ভোটার লিস্টে নাম যুক্ত হবে যদি ট্রাইব্যুনাল অর্ডার দেয়, কিন্তু এই ভোটে তারা অংশ নিতে পারবেন না। পরবর্তী ভোটগুলোতে তারা অংশ নিতে পারবেন, পার্মানেন্টলি তাদের নাম ইনক্লুড হবে। এই ভোটে হয়তো তারা অংশ নিতে পারবেন না। আজকে যখন আবার হিয়ারিংয়ের জন্য কেস উঠলো তখন প্রথমে সুপ্রিম কোর্ট জানালো কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যে রিপোর্ট পাঠিয়েছেন সেটাতে দেখা যাচ্ছে কি আজ থেকে 19টাই ট্রাইব্যুনাল কাজ করতে স্টার্ট করেছে এবং কতটা আবেদন জমা পড়েছে সেই রিপোর্টের মধ্যে আমরা দেখলাম 34,35,174টি অ্যাপিল এখন অবধি জমা পড়েছে, অর্থাৎ 11 তারিখ অবধি জমা পড়েছে। সেটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টকে, সেটাতে জানা যাচ্ছে। অর্থাৎ 27 লাখ নাম বাদ গেছিল অ্যাডজুডিকেশনে, কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অ্যাপিল জমা পড়েছে 34,35,174টি। সেক্ষেত্রে এই সবগুলো কবে নিষ্পত্তি হবে, তারা ভোটে অংশ নিতে পারবেন কি পারবেন না। প্রথমেই আমরা দেখলাম শ্যাম দিওয়ান, তিনি বলেন কি সুপ্রিম কোর্ট অন্তত একটা ডেডলাইন ফিক্স করে দিই কি আগামী এক সপ্তাহ যাদের নাম ক্লিয়ার হচ্ছে তারা যেন ভোটে অংশ নিতে পারেন এবং একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে ইলেকশন কমিশন, সেটাতে তাদের নাম ইনক্লুড করা হবে ভোটার লিস্টে। আপত্তি করা হয় ইলেকশন কমিশনের তরফ থেকে, তারা বলেন কি দেখুন ভোটার লিস্ট বানানোটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু ভোটদানে অংশ তারাই নেন যাদের নাম ফ্রিজ হয়ে যায় নমিনেশনের লাস্ট ডেট, অর্থাৎ ফার্স্ট ফেজের জন্য 6 এপ্রিল এবং সেকেন্ড ফেজের জন্য 9 এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা অংশ নিতে পারেন না। তখন আমরা দেখলাম জাস্টিস বাগচি ইন্টারভিন করেন, তিনি বলেন তবে সংবিধানের মধ্যে 142 ধারায় তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, তারা যদি নির্দেশ দেন সেক্ষেত্রে তারা চেঞ্জ করতেই পারেন। তখন সুপ্রিম কোর্টের কাছে বলে ইলেকশন কমিশন কি তারা সেটা করবেন যদি কোর্ট নির্দেশ দেয়। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি একটা উদাহরণ দিয়ে তিনি বলেন কি 23 তারিখ ফার্স্ট ফেজে ভোটিং রয়েছে, 20 তারিখ অবধি যাদের নাম ক্লিয়ার হলো ট্রাইব্যুনাল থেকে, সেক্ষেত্রে তাদেরকে ভোটাধিকারে অংশ নিতে দেওয়া হোক এই অনুরোধ তিনি করেন। কিন্তু তখন চিফ জাস্টিস বলেন কি তাদের কাছে এরকমও অ্যাপ্লিকেশন এসছে কি নাম যাদের যুক্ত হয়েছে তাদের নাম বাদ দেওয়া হোক, এই ধরনের আপিল জমা পড়ছে। সেক্ষেত্রে তাদেরকে ব্যালেন্স দেখতে হবে এবং তারা ট্রাইব্যুনালের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাইছেন না। তারা চাইছেন ট্রাইব্যুনাল নিজের সময় মোতাবেক কাজ করুক, প্রপার হিয়ারিং দেওয়া হোক যাদের কাছে নোটিশ গেছে, এবং সেক্ষেত্রে তারা এই মুহূর্তে একটা ব্যালেন্স রাখতে চাইছেন, তাই তারা এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে এখানে একটা সবথেকে বড় প্রশ্ন রয়েছে, যেহেতু রিটেন অর্ডার আজকে সুপ্রিম কোর্ট কিছু দেয়নি, আইনজীবীরাও বলছেন কি তারা এখন অপেক্ষা করছেন কি রিটেন অর্ডারের মধ্যে কী আসছে। 142 ধারা ইউজ করে সুপ্রিম কোর্ট অর্ডার দেবে ইলেকশন কমিশনকে কি লাস্ট ডেট অবধি যাদের নাম আসে তাদেরকে ইনক্লুড করো ভোটার লিস্টে, নাকি যেটা ইলেকশন কমিশন বলছে কি যখন ফ্রিজ করে দিয়েছি আমরা ভোটার লিস্ট সেক্ষেত্রে নতুন ভোটার আমি অ্যাড করে এই ভোটের অংশদানের জন্য তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব না, এইটা দেখতে হবে। দ্বিতীয় কেস হলো দেবস্মিতা, সেটা ছিল মোথাবাড়ির কেসটা নিয়ে। সেটা নিয়ে এনআইএ আজকে রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টকে, সেখানে কাদেরকে তারা অ্যারেস্ট করেছে, সাইট ভিজিট করেছিল, সেখান থেকে ইলেকট্রনিক ফুটেজ তারা নিয়েছেন, কিছু এভিডেন্স তারা নিয়েছেন, কি কি জিজ্ঞাসাবাদ। অর্থাৎ আজকের এই যে সওয়াল জবাব চললো তাতে করে একটা বিষয় যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের যে ভোটাধিকার সেখানে কিন্তু অনিশ্চয়তা রয়ে গেল। ধন্যবাদ বিজেন্দ্র। আইনজীবী কি বলছেন শোনাবো। তো যেটা প্রেয়ার করা হয়েছিল যে এই ট্রাইব্যুনাল যতটা সম্ভব যেন এই অ্যাপ্লিকেশনগুলোকে হিয়ারিং করে, আর যদি দেখা যায় তারা বৈধ, আজকে সুপ্রিম কোর্ট আসা হলো এটাই দেখালো, তারা বললো যে এই বিষয়টা তারা নিশ্চয়ই নজরে রাখছে এবং তারা একটা নেসেসারি অর্ডার পাস করবে যে এই যে যারা বৈধ ভোটার হিসেবে যদি আজকে এই ট্রাইব্যুনাল তাদেরকে বৈধতা দেয় তাহলে যেন তারা ভোট দিতে পারে। সেই বিষয়ের যে অ্যাসপেক্ট, মানে আমরা জানি অ্যাজ পার দ্য ইলেকশন রুল যেদিন থেকে লাস্ট নমিনেশন হয়ে গেল সেদিন থেকে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, কোনোভাবে নতুন ভোটার লিস্ট ইনক্লুশনের কোনো জায়গা নেই। বাট এটা যেহেতু আর্টিকেল 132 আন্ডারে হচ্ছে, এই প্রভিশনটা আমরা প্রেয়ার করেছিলাম যদি এক্সেসিশন না করা যায় তাহলে তো এই যে যারা অ্যাপিল করলো এই 34 লক্ষ লোকের তো আসার দেখার জন্য জায়গাই থাকলো না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই যে ট্রাইব্যুনাল এটা কিন্তু নর্মাল ট্রাইব্যুনাল না, সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রভিশন ইউজ করে ট্রাইব্যুনালটা করেছিল যেন বৈধ ভোটার বাদ না যায়। তাহলে আজকে আমরা একটা আশার হল এটাই দেখতে পেলাম, যদি দেখা যায় যে এই বৈধ ভোটারদেরকে এই ট্রাইব্যুনাল বৈধ হিসেবে ঘোষণা করছে তাহলে তাদের ভোট দেওয়ার একটা রাস্তা কিন্তু খোলা থাকলো। অর্থাৎ একদিকে রাজ্যের সওয়াল যে আবেদনকারীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, অন্যদিকে নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়ে দিল যে ফ্রিজ হয়ে যাওয়া তালিকাতেই নির্বাচন করতে হবে। আর এর মধ্যে সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট ইঙ্গিত যে প্রয়োজনে সংবিধানের 142 ধারা প্রয়োগ করা হতে পারে। ঠিক কি বলেছে সুপ্রিম কোর্ট জানাবেন শৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ শৌভিক, এক্ষেত্রে প্রয়োজনে সেই ব্রহ্মাস্ত্র অর্থাৎ 142 ধারা প্রয়োগ করার স্পষ্ট ইঙ্গিত সুপ্রিম কোর্টের।
দেখো, সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি যখন বলছেন যে 142 ধারা প্রয়োগ করা হবে, তার পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত তার বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইতিমধ্যে যে ব্যক্তিরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদেরকে প্রত্যেককে ভোট দিতে দেওয়া হোক, সেক্ষেত্রে মাননীয় বিচারপতি বা প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য হচ্ছে প্রশ্নই ওঠে না, এই এক্সারসাইজ যদি করা হয় তাহলে তো এখনো পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে ভোটারদের নাম বৈধভাবে তালিকায় উঠেছে তাদেরকে প্রত্যেককে বাতিল করতে হয়, তাদেরকে প্রত্যেককে যে ভোটাধিকার রয়েছে সেটা থেকে বিরত রাখতে হয়। এই মন্তব্য মাননীয় প্রধান বিচারপতির তরফে করা হয়েছে। ফলে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই মাননীয় বিচারপতি দু ধরনের মন্তব্য করেছেন। ফলে চূড়ান্ত যে অর্ডার রয়েছে সেই নির্দেশ আসলে তারপরে স্পষ্ট হবে যে সুপ্রিম কোর্ট এই ভোটাধিকারকে কেন্দ্র করে কি অবস্থান গ্রহণ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।